বিশ্বকাপ ফাইনাল শেষ, সাথে সাথেই যেন উধাও হয়ে গেছে আর্জেন্টিনার জার্সি। এই আমাদেরকেই দেখুন, আর্জেন্টিনার জার্সি বাদ দিয়ে ব্রাজিল এবং ইংল্যান্ড। আচ্ছা, এইটা কি আর্জেন্টিনার সমর্থকদেরও একটা ভবিষ্যৎ হতে যাচ্ছে? 36 বছর তো অপেক্ষা করতে হয়েছিল আর্জেন্টিনা, আর হয় না। 36 বছর, 86 থেকে 2022। এখন এই প্রশ্নটা কেন আসছে? দিয়েগো ম্যারাডোনা শেষ হয়ে গেছিল আর্জেন্টিনার, আর বিশ্বকাপ জিততে পারে না। আর এবার লিওনেল মেসি শেষ বিশ্বকাপ খেলে ফেললেন। তাহলে কি আবারও 36 বছর ব্রাজিল সমর্থকদের সাথে একটা তর্ক বিতর্কের মাঝে জীবন কাটাতে হবে আর্জেন্টিনা সমর্থকদের? চলুন আমরা এই প্রশ্নের উত্তরটা জানার চেষ্টা করি রাজ শুভ নারায়ণ চৌধুরীর কাছে। প্রথমেই বলুন, আবারও কি 36 বছরের অপেক্ষা, না আজকে থেকে শুরু হলো? বা কোশ্চেনটা একটু আর্জেন্টিনা সমর্থকদের গায়ে জ্বালানো ধরানো করে দেই। আবারও কি 36 বছর ধরে আজ জিতে না শুনতে হবে? যেটা আর্জেন্টিনাকে অ্যান্টি আর্জেন্টিনা যারা, তারা একসময় আর জিতে না বলে ইয়ে করতেন। বাট ডিয়েগো ম্যারাডোনা, হ্যাঁ, তিনি 90 বিশ্বকাপে খেলেছেন ফাইনাল, মেসির মতোই 86 বিশ্বকাপ জিতিয়েছেন, 90 বিশ্বকাপে ফাইনালে খেলেছেন, তারপর 94-তে তিনি মাদককাণ্ডে ধরা পড়ে আর খেলতেই পেলেন না। মেসি 2022-এ জিতলেন, এবার ফাইনালে খেলেন, এবার মেসি শেষ। তো একদিক থেকে তো মিল আছেই যে 90 বিশ্বকাপ ফাইনালে খেলার পর তারপর আর আর্জেন্টিনা কোনো হিসাবে নেই। 2014-তে ফাইনাল খেলে যদিও 86-এর পর যেতেই নি, তাহলে তো 2022 থেকে আর্জেন্টিনা আবার 36 বছরের হিসাব শুরু হয়ে যাওয়া উচিত ওই হিসাবে। বাট এটা না, বাট হিসাবটা হচ্ছে যে আর্জেন্টিনার আমরা সবসময় দেখেছি যে, যেমন স্পেনের ক্ষেত্রে আমরা যেটা বলি যে স্পেন প্লেইড অ্যাজ আ টিম। ব্রাজিলের ক্ষেত্রে আমরা ব্রাজিলের প্লেয়ারদের কথা আলাদা আলাদা করেই বলি, রোনালদো নাজারিও, পেলে, রোনালদিনিও, কাকা, রিভালদো। বাট স্টিল ব্রাজিলের ক্ষেত্রে আমরা এটাও বলি যে ব্রাজিল অলওয়েজ প্লেইড অ্যাজ আ টিম। আর্জেন্টিনার ক্ষেত্রে অবশ্যই টিম হিসেবে তো খেলে, 11 জন প্লেয়ার নামে টিম হিসেবেই তো খেলে, একটা ওকে পাস দিয়েই খেলে। কিন্তু আর্জেন্টিনার ক্ষেত্রে যখনই তারা ভালো কিছু করেছে, এর পেছনে কোনো না কোনো প্লেয়ার ইন্ডিভিজুয়ালি আমরা সবসময় হাইলাইট করেছি। মারিও কেম্পেস 78-এ গোল্ডেন বুট, গোল্ডেন বল, 86 ম্যারাডোনা, 2022 লিওনেল মেসি। তো এখন 14-তে মাঝে সেই ফাইনালে যাওয়া এই মেসির কল্যাণেই, 90-তে যেমন ম্যারাডোনার কল্যাণে। তো আর্জেন্টিনার ক্ষেত্রে এটা আর্জেন্টিনার আপনি সোশ্যাল রিয়েলিটি বলুন, কালচারাল ইন্ডিকেটর বলুন, তারা হচ্ছে যে কোনো একজন প্লেয়ারকে কাইন্ড অফ আমরা যেটাকে ডিটির পর্যায়ে বা দেবদেবীর পর্যায়ে নিয়ে যাওয়ার একটা যে ব্যাপার, ম্যারাডোনার নামে তো ধর্মও প্রচলন করে দিয়েছিল। এটা আর্জেন্টিনার ক্ষেত্রে একটা ব্যাপার আমরা সবসময় খেয়াল করেছি। এবং এইটার কারণেই হোক বা ভাইস ভার্সা, যে প্লেয়ার এরকম হয় বলেই তো মানুষ তাকে ওই পর্যায়ে নিয়ে যায়, যেটার কারণেই হোক আর্জেন্টিনা সবসময় ভাগ্য নির্ভর করে যে এরকম আরেকজন প্লেয়ার যদি আসে। মানে এখন আপনি ম্যারাডোনা মেসিকে দেখার পর এই জিনিসটাই হয়তো মাথায় আসবে, ম্যারাডোনা যাওয়ার পর যেমন পরবর্তী ম্যারাডোনাকে সবসময় পরবর্তী ম্যারাডোনা খুঁজেছে। এখন যেমন কোনো একটা প্লেয়ার এনে নতুন মেসি, ওই ব্যাপার একটা চলে আসে। এখন তার মানে কি, তাহলে আর্জেন্টিনা আবার বিশ্বকাপ জিততে হলে মেসি ম্যারাডোনা পর্যায়ের আরেকজন প্লেয়ার এরকম আসতে হবে। এরকম প্লেয়ার তো প্রতি বছরে বছরে আসে না, বা প্রতি 4 বছরে একজন, 100 বছরে একবার, 100 বছরে একবার এই ধরনের ট্যালেন্ট, এই ধরনের, বা 100 বছরে 2বার 3বার, এরকমই তো খুব বেশি তো আসে। খুব বেশি ভাগ্যবান হলে পাবেন। আর্জেন্টিনার ক্ষেত্রে তারা 100 বছরে 2 জনকে পেয়েছে। আপনি ওভারঅল ফুটবল হয়তো পাবেন পেলে, ম্যারাডোনা বা এরকম, কিন্তু একই কান্ট্রিতে এরকম প্লেয়ার যারা, এবং ওই কান্ট্রি যে ওই প্লেয়ারের উপরেই ভর করে সব কিছু জিততে চায়, তো ওই ক্ষেত্রে হয়তো আর্জেন্টিনার ক্ষেত্রে এই কারণে আর্জেন্টিনা যেহেতু ক্লাব সিস্টেম বলুন বা ফুটবলের বলুন, সেটা আর্জেন্টিনার ক্লাব ফুটবল অতটা কখনোই যে খুব একেবারে ওয়ার্ল্ডে ডমিনেট করা ছিল তা তো না। ব্রাজিলের ফুটবল যেমন কিছুটা ছিল একটা পর্যায়ে 70s বা ইয়েতে, আর্জেন্টিনা কখনোই তেমন ছিল না। বাট স্টিল আর্জেন্টিনার ক্লাব ফুটবল একটা হিসেবে ধরার মতো ছিল। কিন্তু এখন সব কিছুই যখন ইউরোপ সেন্ট্রিক, ইউরোপের বা আরও নির্দিষ্ট করে বললে ইউরোপের টাকা পয়সা সেন্ট্রিক, আর্জেন্টিনা বা ব্রাজিলের ক্লাবগুলো প্লেয়ার তৈরি করে ওই রকম চিন্তা করে, ইউরোপের লিগে ভালো করতে পারবে ওই রকম চিন্তা করে, যাতে ক্লাবগুলো টাকা পায় প্লেয়ারটাকে বেচে। তো ওই জায়গায় আর্জেন্টাইন বা ব্রাজিলিয়ান ফুটবলের যে আমরা বলি যে তাদের নিজস্বতা হারিয়ে যাচ্ছে, এটা আর্জেন্টিনার ক্ষেত্রে আরও বেশি সত্যি। এবং আর্জেন্টিনার ক্ষেত্রে সত্যি আরও বেশি বড় হয়ে দেখা যায়, যেহেতু তারা অনেক বেশি ইন্ডিভিজুয়াল স্কিলের উপর নির্ভর করে, মেসি ম্যারাডোনার মতো। তো ওই ক্ষেত্রে আবার আর্জেন্টিনার কবে এরকম একটা প্লেয়ার আসবে, তখন আর্জেন্টিনা কবে জিতবে, সেই জায়গায় আমি একটা বড় সম্ভাবনা দেখি যে আর্জেন্টিনা আবার একটা অন্ধকার যুগ আসতে যাচ্ছে আর কি। এর মূল কারণ কি হতে পারে? আপনি তো অনেক কিছু বললেন, এটার পেছনে কি আর একটা কারণ, যে শুধু তো মেসি না, মেসির সাথে যে একদল যোদ্ধা যারা লিওনেল স্কালোনির এই টিমের একদম লয়াল
খেলোয়াড় যারা বলা যায় তাদের একটা যে বয়স্ক খেলোয়াড়দের একটা ভীরু কি আর্জেন্টিনার এই দলে যারা চলে যাবেন এই বিশ্বকাপের পর? এইটা আপনি যেমন 2030 নিয়ে অলরেডি বলতে পারেন যে 2030-এ আমরা একেবারে বলতে গেলে পুরোপুরি নতুন একটা আর্জেন্টিনা দল দেখতে যাচ্ছি। কারণ এই বিশ্বকাপে যারা খেলেছে, এইটা নিয়ে অলরেডি স্কালোনির অনেক সমালোচনা হচ্ছে, কেন এই বিশ্বকাপে আর্জেন্টিনা ঠিক ওইভাবে প্রেস করছে না, দৌড়াতে পারছে না। এটা নিয়ে অনেকবার বলা হয়েছে যে কারণ স্কালোনি গত বিশ্বকাপের 17 জন প্লেয়ারকে এবার রেখে দিয়েছেন। তো এবারে আমি আজকে টিওআইসিতে একটা টিওআইসি স্পোর্টস আর্জেন্টাইন মিডিয়া একটা নিউজ করেছে যে এই বিশ্বকাপে যারা খেলেছে তাদের বয়স আগামী বিশ্বকাপ আসতে আসতে কত বছর হবে। তাতে দেখা যাচ্ছে এই বিশ্বকাপে যারা রেগুলার খেলেছেন তাদের কাউকেই আপনি আগামী বিশ্বকাপে দেখার সম্ভাবনা খুবই কম। ইভেন মানে খুব বেশি যদি হয় 90%-এর এটাই শেষ বিশ্বকাপ। খুব বেশি যদি হয় আপনি হয়তো হুলিয়ান আলভারেজকে দেখতে পারেন। হুলিয়ান আলভারেজের বয়স আগামী বিশ্বকাপ আসতে আসতে সম্ভবত 29 কি 30 হয়ে যাবে। এবং একজন স্ট্রাইকারের জন্য 29-30 কিন্তু তখন অনেক কিছুর হিসাব চলে আসবে। ওই বয়সেতে সে আসলে কি অবস্থা থাকে, তার ফর্ম কি অবস্থা থাকে। সবাই তো রোনাল্ডো না যে 30-এর পরে সেরা এক্স্যাক্টলি এটা দেবেন। ইভেন মিডফিল্ডারদের মধ্যে এনজো ফার্নান্দেস, ম্যাকেলিস্টার, তাদের বয়স 30 পেরিয়ে যাবে বা 30 অ্যারাউন্ড 30, এবং তাদের খেলা ইতিমধ্যে বয়সের ছাপ পড়ে গেছে। এবং যেহেতু ইউরোপের ফুটবল খেলেন, ইউরোপে লম্বা সিজন, আগামী বিশ্বকাপে ইউরোপে লম্বা সিজনে পরেই তো হবে। তো ওই বয়সে ওই লম্বা সিজন পরে এসে কী করতে পারবেন সেটা নিয়ে অনেক ডাউট। বাট এর বাইরে আপনার আর্জেন্টিনার বাকি সব প্লেয়ার, যে মেসির তো শেষই, ইভেন এমিলিয়ানো মার্তিনেজ বা এরা যারা, এদেরও বেশিরভাগেরই বয়স 32, 33, 34 এরকম হয়ে যাবে। তো এদের বেশিরভাগকেই দেখতে পাওয়ার সম্ভাবনা খুব কম। সেই দিক থেকে আপনি আগামী বিশ্বকাপে হয়তো এই বিশ্বকাপের দলের নিকো পাজ, ভ্যালেন্তিন বার্কো, যদি তারা এই বিশ্বকাপে তারা খেলতে পারেনি খুব একটা, আগামী বিশ্বকাপ আস্তে আস্তে যদি তারা নিজেদেরকে ওই পর্যায়ে, নিকো পাজ যদিও এখন ক্লাব ফুটবলে কিছুটা নিজেকে মেলে ধরেছেন, ভ্যালেন্তিন বার্কো প্রতিভা দেখেছেন, এখন নিজেকে পুরোপুরি প্রতিষ্ঠিত করতে পারেনি। তো এরা যদি ক্লাব ফুটবলে নিজেদেরকে ওই পর্যায়ে নিয়ে যেতে পারেন, ফর্ম ধরে রাখতে পারেন, ছন্দ ধরে রাখতে পারেন, ফিটনেস ধরে রাখতে পারেন, অনেক কিছু ডিপেন্ড করে, তখন হয়তো তারা আগামী বিশ্বকাপে দলের ভরসা হয়ে দেখা দিতে পারেন। এর বাইরে বলতে গেলে আমরা একেবারে নতুন একটা কোরই দেখতে যাচ্ছি। প্লাস ইভেন কোচও চেঞ্জ হতে পারে। স্কালোনি অলরেডি একটা বিদায়ের একটা ইঙ্গিত দিয়ে রেখেছে। তো সেই জায়গা থেকে আগামী বিশ্বকাপে আর্জেন্টিনা কেমন হবে এটা নিয়ে আমার ডাউট আছে। ইভেন নতুন করে যে দেখতে যাচ্ছি আমরা আর্জেন্টিনার যে ট্যালেন্ট, আপনি কোন ক্লাবে কয়জন আর্জেন্টাইন ট্যালেন্টকে নিয়ে খুব বেশি আলোচনা শুনেছেন? এখন আপনি ফুটবলটা তো এখন মূলত ইউরোপিয়ান ক্লাব বেসড। ইউরোপিয়ান ক্লাবগুলোতে আপনি কোন ক্লাবে কয়জন আর্জেন্টাইন প্রতিভাকে নিয়ে খুব বেশি আলোচনা দেখছেন? আপনি এই প্রশ্নটা করাতে আমার একটা নামই মনে আসলো, সাম্প্রতিক সময়ে হয়েছে রিয়াল মাদ্রিদের ফ্রাঙ্কো মাস্তান্তোনো। হ্যাঁ, এই একজনই। ইভেন সেও কিন্তু মাস্তান্তোনো কিন্তু রিয়াল মাদ্রিদে নিজেকে প্রতিষ্ঠিত করতে, সেটা ফাইন, সেটা আপনি ধরে যদি করতে পারতেন তাহলে তো স্কোয়াডে থাকতেন বিশ্বকাপে। বাট ঠিক আছে, আপনি ধরে নিলেন যে রিয়াল মাদ্রিদে মাত্র যোগ দিয়েছেন, তার বয়সও কম, হয়তো সামনে করবেন, সেটা পরের ব্যাপার। বাট এর বাইরে আপনি কয়জন প্লেয়ার, আপনার তো একটা দল যদি বিশ্বকাপ, আমরা যেখানে আলোচনা করছি আর্জেন্টিনা কি আর জিতে না হবে নাকি আবার বিশ্বকাপ জেতার মতো হবে, সেই জায়গায় একটা বিশ্বকাপ জেতার মতো দল করতে গেলে তো আপনার একটা স্কোয়াডে 26 জনের স্কোয়াডে অ্যাটলিস্ট 15 থেকে 17 জন প্লেয়ার লাগবে মোটামুটি। বেশ ইউরোপিয়ান আমরা যে পরিচিত ক্লাবগুলোতে দেখি সেখানে মোটামুটি স্ট্যান্ডার্ড, যেহেতু আমরা ধরে নিচ্ছি, যেটা এবার স্পেন দলে আমরা দেখলাম, হ্যাঁ, যেহেতু আমরা ধরে নিচ্ছি মেসি লেভেলের প্লেয়ার আর্জেন্টিনা 4 বছরের মধ্যে হঠাৎ করে পাবে না। নিকো পাজকে নিয়ে আলোচনা হচ্ছে, বাট স্টিল নিকো পাজ উইল প্রবাবলি নেভার বি মেসি। নিকো পাজ অনেকটাই তার জায়গা থেকে হয়তো তিনি আরো ভালো করবেন, কিন্তু নিকো পাজ উইল প্রবাবলি নেভার বি মেসি, কারণ ওই খেলার ধরন, স্ট্রাইড বলুন, দৌড়ের ধরন বলুন, গ্লাইড বলুন, ওই জিনিসটা নাই। এবং সে হচ্ছে তার আশেপাশে মুভমেন্টের উপর অনেক বেশি ডিপেন্ড করে। এনিওয়ে, তো হ্যাঁ, সে হয়তো ভালো করবে কিন্তু মেসির মতো না। তো সেই জায়গায় আপনার তাহলে টিম ওরিয়েন্টেড হতে হবে। টিম ওরিয়েন্টেড হতে গেলে আপনার 26 জনের মধ্যে 15 থেকে 17 জন প্লেয়ার লাগবে। যে কারণে বলছি যে এবার আমরা মেসির কথা বলছি, আর্জেন্টিনার বাকি প্লেয়ারদের সবাই হয়তো একেবারে ইউরোপের বড় বড় ক্লাবে বা রেগুলার প্লেয়ার না, হয়তো এনজো ফার্নান্দেজ, ম্যাকলিস্টার বা এরকম কয়েকজন ছাড়া। তো আগামীবার যেহেতু মেসির মতো কেউ থাকবে না, সেই জায়গায় আর্জেন্টিনার 26 জনের মধ্যে 15 থেকে 17 জন এরকম প্লেয়ার লাগবে। তো সেই জায়গায় যখন আমরা এখনই ওই 16-17 বছরের আর্জেন্টাইন নিয়ে খুব বেশি আলোচনা শুনছি না, যেটা ইভেন ব্রাজিলেও কিছু আছে, আর্জেন্টিনায় অত নাই। বা ইউরোপের ক্লাব ফুটবলে আমরা স্প্যানিশ বা ফ্রেঞ্চ প্লেয়ার নিয়ে যত দেখছি, আর্জেন্টাইন প্লেয়ার বা ইভেন টু সাম এক্সটেন্ট ব্রাজিলিয়ান প্লেয়ারও যা দেখছি, আর্জেন্টাইন প্লেয়ার সে অর্থে নাই। তো সেই জায়গায় আপনি আগামী বিশ্বকাপে আর্জেন্টিনা কতটা কী করতে পারবে, এটা যদি কিছু করতে হয় তাহলে বলতে হবে আর্জেন্টিনা মিরাকেল ঘটিয়ে দিয়েছে, যে আগামী বিশ্বকাপে যদি আর্জেন্টিনা চ্যালেঞ্জ জানাতে হয়। আর যে কারণে আমরা বলছি আর্জেন্টিনার 36 বছরের বিকল্প, সেটা তো হচ্ছে বা অন্ধকার যুগ, সেটা তো হচ্ছে যেটা অলরেডি বললাম।
আচ্ছা, তাহলে এই এক অর্থে কি বলা যায় যে এই অন্ধকার যুগের সূচনাটা না হতে পারতো যদি লিওনেল মেসি 2022 বিশ্বকাপের ট্রফিটা হাতে নিয়ে বলে নিতেন, মানে ফাইনালি, আগে তো অনেকবার অবসর নিয়েছেন, অবসরে চলে যেতেন, তাহলে কি তার জন্য ভালো হতো? ওইভাবে বিশ্বকাপ ট্রফি হাতে অনেকে, আমি আসলে ওই ক্রিকেট গ্রুপগুলোতে দেখেছি, মানে সচিন টেন্ডুলকারের সাথে লিওনেল মেসির একটা প্যারাল আসছে। এই কারণে সচিন টেন্ডুলকার 2011 বিশ্বকাপটা জিতে সবাই চেয়েছিলেন অবসরে যান, তিনি আরও কিছুদিন খেলা চালিয়ে গেলেন এবং এখন লিওনেল মেসি এবার ফাইনাল এনেছেন কিন্তু কাপ তো জেতাতে পারেননি। তো মেসির যে কিংবদন্তি স্ট্যাচারটা, সেটা কি ওই 22 বিশ্বকাপ খেলে অবসরে গেলেই বেশি সমৃদ্ধ থাকতো? এটা আমার কাছে মানে এটা আমরা অলরেডি বিশ্বকাপের আগে এটা নিয়ে অবভিয়াসলি বলা হয়েছিল যে মেসি লিগেসি, মেসি নিজেই তার লিগেসিকে স্টেইকে ফেলে বা ঝুঁকির মুখে ফেলে এই বিশ্বকাপে এসেছেন। এখন জিনিসটা হচ্ছে এটা, এরপর হচ্ছে তার লিগেসিটা বা হ্যাঁ অবভিয়াসলি 2022-এ যেহেতু বিশ্বকাপ জিতে বিদায়, যদি তখন বিদায় বলতেন ফুটবল কমপ্লিট হয়ে গেছে, ফুটবল কমপ্লিট হয়ে গেছে, তো সেই জায়গায় যদি বিদায় নিতেন অবভিয়াসলি তার মেমোরিটা সবসময় থাকতো যে মেসি বিশ্বকাপ জিতে বিদায় নিয়েছেন। এবার ফাইনালে উঠিয়েছেন আর্জেন্টিনাকে এবং যেভাবে উঠিয়েছেন বলতে গেলে তার একার ঝলকে আর্জেন্টিনা আরও 22-এর থেকে এবার 22-এর চেয়েও বেশি মেসি আরও ঝলক দেখিয়েছেন ইন টার্মস অফ পারফরমেন্স। কিন্তু ফাইনালে যদি কালকে যেভাবে খেলে আর্জেন্টিনা হেরেছে, মানে এত জঘন্য খেলে হেরেছে যে ওইটাই একটা বড় কালো দাগ হয়ে থাকবে আর কি মেসির ইয়েতে। অবভিয়াসলি মেসি গ্রেটেস্ট প্লেয়ার অফ অল টাইম, ওই টাইপের একটা আলোচনা তো থাকবে, এটা এই বিশ্ব মানে ফাইনাল। একটা তফাৎ তো আছেই। একদিকের ছবি হচ্ছে মানে ওই যে সবাই উঁচিয়ে ধরেছেন মেসির হাতে ট্রফি, আরেকটা হচ্ছে মেসি মেসি কাঁদছেন। হ্যাঁ, তো ওই জায়গাটায় যেটা হচ্ছে যে হ্যাঁ যদি মেসি যদি বিশ্বকাপ নাই জিততো কখনো, তাও সে গ্রেটেস্ট প্লেয়ার অফ অল টাইমের ডিবেটে থাকতো বা অনেকে বেশিরভাগের চোখেই গ্রেটেস্ট প্লেয়ার অফ অল টাইম হতো। বিশ্বকাপ জেতাতে সেই দাবিটা আরও হয়েছে। এবার ফাইনালে ওঠাতে আলোচনাটা অনেক বেশি হচ্ছে যে এখানে আর কোনো আসলে বিতর্কের কোনো জায়গায় নেই যে মেসি গ্রেটেস্ট প্লেয়ার অফ অল টাইম। কিন্তু ফাইনালে যেভাবে জঘন্যভাবে খেলে আর্জেন্টিনা হেরেছে, এটা মেসির ক্যারিয়ার একটা কালো দাগ হয়ে থাকবে। এখন এখানে মেসির দায় কতটুকু? মানে এটা তো দল হিসেবে আর্জেন্টিনা খারাপ খেলেছে। হ্যাঁ, দল হিসেবে আর্জেন্টিনা খারাপ খেলেছে, মেসি ইজ পার্ট অফ দ্য টিম। মেসি হ্যাঁ স্টিল আপনি হয়তো মেসির পায়ে যতবারই যে অল্প কয়েকবারই বল গেছে ততবারই আপনি দেখেছেন যে গ্যালারি উঠে দাঁড়িয়েছে যে, এবং প্রত্যেকটা মোমেন্টে মনে হচ্ছিল কিছু একটা কি হবে, কিছু একটা কি হবে। ওই হোপটা মেসি ছিল বলেই জেগেছে, কিন্তু স্টিল মেসি তো কিছু করতে পারেনি। আর্জেন্টিনা একটা শর্টও টার্গেটে রাখতে পারেনি। তো এটা ডেফিনেটলি মেসির ক্যারিয়ারটা ব্লিক একটা কালো দাগ হয়ে থাকবে স্টিল। বাট স্টিল তার লিগেসি ইজ ইনট্যাক্ট। তার লিগেসিতে সে গ্রেটেস্ট প্লেয়ার অফ অল টাইমের ডিবেটে সবসময় থাকবে। বা আপনি যদি খুব একেবারে 3-4 জনের লিস্টে নামিয়ে নেন, পেলে, ম্যারাডোনা বা এরকম, সেখানে 3-4 জনের লিস্টেও মেসি থাকবে, এটা নিয়ে কোনো ডিবেট নেই। বাট ওই যে এটা এই তার 4 বছর আগে অবসর নেওয়া উচিত ছিল কিনা, ওইটা হ্যাঁ এই ছবিটা যে এই ছবিটা নিয়ে বিদায় নেওয়ার এই ছবিটা নিয়ে বিদায় নেওয়ার মধ্যে যে পার্থক্যটা, সেদিক থেকে বিবেচনা করলে ডেফিনেটলি 4 বছর আগে বিদায় নেওয়া উচিত ছিল। আর যদি আর্জেন্টিনার দিক থেকে বলেন যে আর্জেন্টিনার ভাগ্যের দিক থেকে বা আর্জেন্টিনার ওই যে আর জিতে না হওয়ার পথে সেটা কোনো পার্থক্য তৈরি করতো কিনা, সেটা হয়তো 4 বছর আগেই করতো। হ্যাঁ, হয়তো যেটা হতো যে আর্জেন্টিনা রিবিল্ড প্রসেসটাও আগে শুরু হতো। এক্স্যাক্টলি, আর্জেন্টিনা 86-র পর থেকে জেতেনি, বাট 90 তো ফাইনালে খেলেছে। বাট ম্যারাডোনা ছিলেন বলে হয়তো রিবিল্ড প্রসেসটা শুরু হয়নি। এরপরও আর্জেন্টিনা প্লেয়ার পেয়েছে, কিন্তু দলও একেবারে 2002 বলতে আর্জেন্টিনা যে একেবারে বিশ্বকাপ জেতার মতোই দল ছিল, কিন্তু পারেনি। তো এটা তো প্লেয়ার সবসময় থাকবে, এরকম এটা মেসির পরেও থাকবে। কিন্তু ওই যে আর্জেন্টিনা সবসময় বিশ্বকাপ জিততে গেলে এরকম যেহেতু প্লেয়ার লাগে, সেই প্রসেসটা তো আর মেসি চলে গেলেই শুরু হবে না। এটা তো আসলে ন্যাচারাল জিনিস, এটা হঠাৎ করে কে আসবেন কীভাবে আসবেন বলা যায় না। তো ওই জিনিসটা মেসি 2022-এ রিটায়ার করলেও যা হতো, এখন রিটায়ার করলেও তাই। মেসির লিগেসির দিক থেকে হয়তো 2022-এ রিটায়ার করলে একটু যে স্মৃতিটা মেসিকে নিয়ে থাকতো সেটা হয়তো ডিফারেন্ট থাকতো। বাট আর্জেন্টিনার ক্ষেত্রে হয়তো এবারও দেখা যেত আর্জেন্টিনা রাউন্ড অফ 16 বা কোয়ার্টার ফাইনালে বাদ পড়ে গেছে মেসি না থাকলে, বা মেসি ইভেন না থাকলে ওই কেপ ভার্দের সাথে হয়তো বিদায় নিতে হতো। তো ওই জিনিসটা হয়তো এখন আরেকজন মেসি না আসা পর্যন্ত বারবার হবে আর কি। সেক্ষেত্রে সবচেয়ে সহজ এবং সবচেয়ে কঠিন প্রশ্ন, পরবর্তী মেসি কে? পরবর্তী মেসি টু বি অনেস্ট, যেমন মেসির ক্ষেত্রে যেমন আপনি আগেও ব্যাখ্যা করেছেন, কিন্তু তবুও মানে দর্শকরা তো আসলে আশায় বাঁচতে চায়। এখন আর্জেন্টিনার সমর্থক একে তো বিশ্বকাপ হেরেছে, মেসি চলে যাচ্ছে, এখন কি নিয়ে তারা বেঁচে থাকবে? পরবর্তী মেসি পাওয়া, মানে মেসি বা মেসির মতো একজন পাওয়া পরবর্তী 50 বছরেও হবে কিনা সন্দেহ আছে। বাট আপনি যদি মেসির 60%
বা 50% যদি চান সেক্ষেত্রে নিকোপাস হয়তো। যেমনটা রবার্তো মার্তিনেজ এই বিশ্বকাপ চলাকালীন সময় রোনাল্ডোকে নিয়ে বলেছেন, যে বলা হচ্ছিল, এক সাংবাদিক প্রশ্ন করেছিলেন 41 বছর বয়সী, গতি নেই, কিছু নেই, তখন তার একটা প্রশ্ন ছিল যে তুমি আমাকে আরেকটা রোনাল্ডো দেখাও। নাই পর্তুগালেরও একই জিনিস, পর্তুগালের প্রতিভার অভাব নেই, কিন্তু পর্তুগাল আরেকটা রোনালদো পেতে গেলে অনেক অনেক বছর, এই যে এমবাপ্পের মতো একজনের আসার জন্য ওয়েট করতে হবে। হ্যাঁ, রোনালদোর ক্ষেত্রে তো আমরা যে বলি যে রোনালদোর গেম হচ্ছে মোর অ্যাবাউট পেস, মোর অ্যাবাউট স্ট্রেংথ, মোর অ্যাবাউট প্রিসিশন। মেসির খেলাটা মোর অ্যাবাউট টেকনিক্যালিটি, মোর অ্যাবাউট ভিশন, স্কিল এবং ভিশন দুইটার মিক্সড। সো এইটা অনেক বেশি, এইটা আসলে আপনি যে ট্রেনিং গ্রাউন্ডে ওই বা জিমে গিয়ে হবে এটা তো না। এই গেমটা হচ্ছে ফ্যাক্টরিতে গিয়ে মেসি তো বানানো মেসি যাবে না। বানানো যায়। আপনি জিম করে করে হয়তো কেউ একজন যে পায়ের স্কিল ভালো, পেস আছে, এরকম কেউ একজনকে আপনি হয়তো জিমে গিয়ে রোনালদোর মতো এনডিউরেবল বানিয়ে রাখতে পারেন, যে 20 বছর খেলার মতো। হ্যাঁ, বা রোনালদোর মতো প্রথম কথা হচ্ছে মেন্টালিটি। রোনালদো এবং মেসি বানিয়েছে তাদের মেন্টালিটি, যে কারণে নেইমার মেসি রোনালদোর মতো হতে পারেনি, বিকজ অফ মেন্টালিটি। আবার এমবাপে এই একই পথে হাঁটছে মেন্টালিটির কারণে। হ্যাঁ, তো সেটা একটা ব্যাপার। সেকেন্ড থিং হচ্ছে মেসি বা নেইমার বা লামিন ইয়ামাল, এরা হচ্ছে আপনার বাড়ির পাশের প্লেগ্রাউন্ড থেকে আসবে। এদেরকে আপনি একাডেমিতে হঠাৎ করে তৈরি করতে পারবেন না। যে যেমন স্কালোনি যেটা বলছিলেন যে ইউরোপের একাডেমিগুলোতে 7-8 বছর বয়সের ছেলেকে যে তুমি এদিকে পাস দাও, তুমি ওদিকে যাও, এদিকে ব্লাইন্ড রান নাও, একটা 7-8 বছর বয়সের ছেলেকে যদি আপনি এভাবে শেখান, সেক্ষেত্রে সে স্পেন দলের মতো হতে হবে, যে স্পেন দলের মতো একেবারে পুরো দল একটা ছকে বাঁধা একেবারে পারফেক্ট টিম হয়তো হবে। কিন্তু ওইখানে আপনি ওই যে ব্যক্তিগত ঝলকে একজন মেসি বা একজন নেইমার বা একজন লামিন ইয়ামাল পাবেন না। হ্যাঁ, সেটা আপনার ওই যে বাড়ির পাশের যেই আমরা গ্রামে যেটাকে নারাক্ষেত বলি, ওই ধরনের কোনো মাঠ থেকে উঠে আসতে হবে। সেটা এখন আর্জেন্টিনা আরেকটা কখন পায় সেটা একটা দেখা যাবে। সেক্ষেত্রে তো প্রার্থনায় বসা ছাড়া উপায় নেই, যে ঈশ্বর খোদা আমাদেরকে আরেকটা মেসি দিয়ে দাও। সেই কারণেই হচ্ছে যে আর্জেন্টিনার আবার আগামী 36 বছর, বা হয়তো ভাগ্য ভালো হলে চেয়ে কম বা সম্ভাবনার চেয়ে বেশি হতে পারে, যেহেতু যেটা বললাম যে ফুটবলটা আর্জেন্টিনা ব্রাজিল ছেড়ে অনেক বেশি ইউরোপ সেন্ট্রিক হয়ে যাচ্ছে, যে জায়গায় আমি আর্জেন্টিনা ব্রাজিলের চেয়ে সামনের দিনে ইউরোপের পাশাপাশি আফ্রিকান টিমগুলোর বরং সম্ভাবনা বেশি দেখি। সেই জায়গায় হয়তো আর্জেন্টিনা ব্রাজিলের এবার আর জিতে না হওয়ার সময়টা হয়তো 36 বছর ছাড়িয়ে আরও বেশি হতে পারে। তাহলে আমাদের মতো হয়তো তাদের আর্জেন্টিনার জার্সিটিও খুব দ্রুতই ভ্যানিশ হয়ে যাবে। যাই হোক, শেষ প্রশ্ন আপনাকে, লিওনেল মেসি কি এই এবারের বিশ্বকাপে যে আর্জেন্টিনা ফাইনালে খেললো, তিনি কি একাই দলটাকে টানলেন? মানে লিওনেল মেসি কি মূল প্রভাবক ছিলেন? না, এখানে এই যে এই ব্যাপারটা কি, যেমন আমরা 86 বিশ্বকাপ বলে যে ম্যারাডোনা টেনেছেন, কিন্তু 86 বিশ্বকাপে ফাইনালে একটা ক্রুশিয়াল সেভ ছিল একেবারে আর্জেন্টিনা 3-2 করার পরে। এখন তখন সোশ্যাল মিডিয়া ছিল না, আপনার ভিডিও অনেক বেশি রিসার্কুলেট হতো না। আমরা 2022-এ এমিলিয়ানো মার্তিনেজের যে সেভ, আমরা ওইটাকে বলি যে মেসির সমান অবদান। অবভিয়াসলি মেসির সমান অবদান, ওই গোলটা হলো তো আর্জেন্টিনার বিশ্বকাপে যেতে হয় না, প্লাস টাইব্রেকার। তো ওই 86-তেও কিন্তু আর্জেন্টিনা 3-2 এর পরে ওইরকম একটা সেভ ছিল, রাইট? তো ওই সেভটাতে কথা আমরা বলি না। বা ম্যারাডোনা যে 3-2 এর সময় আর্জেন্টিনা 3 নাম্বার যে গোলটা করলো, ম্যারাডোনা পাস দিয়েছেন, গয়কোচি যে গোলটা করলেন, গয়কোচিটা অনেকটা পথ বল নিয়ে গিয়ে বিট করে গোলটা করেছেন। ওইটা তো 14-তে তো হিগুয়েইন করতে পারেনি। হিগুয়েইন করতে পারলে তো দেখা গেছে 14-তে বিশ্বকাপ জিতে যেত। সো অবভিয়াসলি একটা প্লেয়ারের তার টিমের প্রত্যেকটা মেম্বারকেই দরকার হয়, প্রত্যেকটা মেম্বারই দৌড়ান। ফুটবল ইজ এ টিম গেম, বাট ডিফারেন্সটা তৈরি করে দিতে হচ্ছে ক্লাচ মোমেন্টে কে ডিফারেন্স মেকার হয়ে যাচ্ছেন, কে ক্লাচ প্লেয়ারটা হয়ে যাচ্ছেন। সেই জায়গায় 86 ম্যারাডোনা যেমন এবারের মেসি তেমন ছিলেন। ইভেন 2022-এর মেসির চেয়ে এবারের মেসি আরও বেশি ক্লাচ হয়ে দেখা দিয়েছেন। হ্যাঁ, কখনো গোল করে, কখনো অ্যাসিস্ট করে, কখনো খেলা বিল্ড আপে থেকে। এবং যেটা বললাম যে ফাইনালে স্পেনের বিপক্ষে ম্যাচে তিনি বল পায়ে পেয়েছেন অল্প কয়েকবার, বাট স্টিল তিনি যখন বল পায়ে পেয়েছেন, একে তো গ্যালারি উঠে দাঁড়িয়েছে, প্লাস স্টিল টিভিতেও দেখে মনে হচ্ছিল যে, বা খেলার দিক থেকে মনে হচ্ছিল যে সামথিং ইজ ডিফারেন্ট দেয়ার, কিছু একটা হয়তো হতে পারে। আলটিমেটলি হয়নি, বাট এই যে হতে পারে যে সম্ভাবনাটা, এটা তো যে এটাই তো হচ্ছে একটা ক্লাচ প্লেয়ারের বৈশিষ্ট্য। তো ওই জায়গাটা ডেফিনেটলি যদি বলতে হয়, অবভিয়াসলি আপনি এনসো ফার্নান্দেজের কথা বলবেন, যে ইংল্যান্ডের বিপক্ষে গোল করেছেন, লতারো মার্তিনেজ গোল করেছেন, এনসো ফার্নান্দেজ মিশরের বিপক্ষে জয়সূচক গোলটা করেছেন, হুলিয়ান আলভারেজ সুইজারল্যান্ডের বিপক্ষে গোলটা করেছেন। এই প্লেয়াররা অবভিয়াসলি প্রত্যেকের অবদান আছে, কিন্তু ক্লাচ প্লেয়ারটা কে ছিলেন সেটা ডেফিনেটলি মেসি, ইভেন 2022-এর চেয়েও বেশি। তো ওই জায়গাটা হয়তো 86 ম্যারাডোনার সাথে, বরং যদি বিশ্বকাপ জিততো ডেফিনেটলি 86 ম্যারাডোনার সাথে এইবারের মেসির তুলনা আরও বেশি করে হতো, 2022-এর চেয়ে বেশি করে হতো। তো ওই দিক থেকে অবভিয়াসলি মেসি টেনেছেন, এটা আপনি বলতে পারেন। আবার অন্য দিক থেকে এটাও সত্যি, অবভিয়াসলি
বাকি প্লেয়াররা সবাই অবদান রেখেছেন, ফুটবলের যে টিম গেম এটা তো সত্যি, বাট মেসি টেনেছেন এটা বলতে হবে। ধন্যবাদ আপনাকে। তবে আর্জেন্টিনার সমর্থকরা হয়তো বা আপনাকে ধন্যবাদ দিতে চাইবেন না, কারণ খুব সম্ভবত নতুন মেসির প্রার্থনায় বসা ছাড়া আর কোনো উপায় নেই যদি আর্জেন্টিনা আবারও 36 বছরের জন্য বিশ্বকাপ খরায় না যেতে চায়। আপনাদের কি মনে হয়, আর্জেন্টাইন ফুটবলে কি আরেকটা মেসি আসবে, বা পরবর্তী মেসি কে হতে পারে, আর আর্জেন্টিনাকে পরবর্তী বিশ্বকাপ জেতার জন্য কত দিন অপেক্ষা করতে হতে পারে, সব আমাদেরকে জানাতে পারেন কমেন্টে। ধন্যবাদ।